নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আপনাদের সামনে চলে এসেছি একটি বিশেষ প্রতিবেদন ভিডিও নিয়ে। আপনারা সকলেই জানেন, সম্প্রতি অনূর্ধ্ব-20 সাফ চ্যাম্পিয়ন হয়েছে ভারত এবং সেই সাফল্যে এক কারিগর যিনি, তার সঙ্গে আজ আমরা কথা বলবো। দীপঙ্কর চৌধুরী, আপনারা সকলেই জানেন যে এই সাফ অনূর্ধ্ব-19 যে ভারত চ্যাম্পিয়ন হয়েছে সেখানে গোলরক্ষক যিনি ছিলেন সুরজ সিং, তিনি কিন্তু সেরা গোলরক্ষক হয়েছেন। সেই সুরজ সিংকে তৈরি করার পিছনে যিনি রয়েছেন, অর্থাৎ ভারতীয় অনূর্ধ্ব-19 দলের গোলরক্ষক কোচ দীপঙ্কর চৌধুরী, তার বাড়িতেই আমরা রয়েছি। আমরা কথা বলে নেব। দীপঙ্কর দা, প্রথমে ওয়েলকাম রেস স্পোর্টসের পর্দায়। নমস্কার আপনাকে এবং দর্শক বিষয়কে। যে প্রশ্নটা প্রথমেই আপনার কাছে আসলো, যে ভারতের এই অনূর্ধ্ব-19 সাফ চ্যাম্পিয়ন হওয়া, এই যে সাফল্য, এই সাফল্যটাকে আপনি কিভাবে দেখেন? দেখুন, সাফল্য তো একার না, সাফল্য হচ্ছে সবার। মানে আমি যদি বলি যে আমি একা গোলকিপার কোচ হিসেবে, তা না। আমার মেন হচ্ছে যে কারিগর, তারা হচ্ছে আমাদের প্লেয়ার। সবচেয়ে আগে হচ্ছে প্লেয়ার, তারপর হচ্ছে হেড কোচ, আমাদের অ্যাসিস্ট্যান্ট কোচ, স্টাফ, ফিজিও, মাসাজার, সবাই, এবং কি এফএ প্রেসিডেন্ট থেকে ধরে এফএ সবাই, প্রত্যেকটা লোক ইনক্লুড হচ্ছে আমাদের জন্য। কারণ প্রত্যেকটা লোক কাজ করছে। একটা খালি ফুটবল টিমের পিছনে আপনারা দেখেন খালি 11 জন খেলছে, কিন্তু তার পিছনে যে কতজন কাজ করছে সেটা হয়তো অনেকেই জানেন না। সেটা আমি বলবো এই সফলতা শুধু আমার একার নয়, সবার কৃতিত্ব। এবং তার সঙ্গে আরেকটা বড় কথা বলবো, সেটা হচ্ছে যে আমাদেরকে সবচেয়ে বড় যেটা অরুণাচলের সুবিধা হচ্ছে, সেটা হচ্ছে আমরা হোস্ট ছিলাম ওখানে। আমাদের ওখানকার যদি আমরা 11 ম্যান ছিলাম, 12 ম্যান হিসেবে খেলেছি, কারণ দর্শক আমাদের সঙ্গে ছিল। দর্শকের যে উন্মাদনা যেভাবে করেছে বলার নয়, যার জন্য 12 ম্যান হিসেবে আমাদেরকে দর্শকের একটা ধারণ আমাদেরকে ছিল, যার জন্য আমরা চ্যাম্পিয়ন হতে আরো সুবিধা হচ্ছে। একদমই তাই। এবং আপনি যে কথাটা বললেন যে এই সাফল্য বা এই কাজের পিছনে প্রত্যেকে জড়িয়ে রয়েছে, প্রত্যেকটা ফুটবলারকেই আমরা দেখেছি, দলের প্লেয়ারকে তারা নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ার চেষ্টা করেছে। সুরজ সিং, যাকে আপনি তৈরি করছেন নিজে হাতে, শুধু সুরজ নয়, প্রতিটা গোলরক্ষক, তো সুরজের যে সেরা গোলরক্ষক হওয়া, ওকে নিয়ে কি বলবো? আমি সুরজকে ফার্স্ট দেখে হচ্ছে, এর আগে আমরা আমাদের গোয়াতে ক্যাম্প ছিল, আমরা ইন্দোনেশিয়ার ট্যুর যাচ্ছিলাম, বিবি টমাস আমাদের করছিলেন। তখন আমরা তখন সুরজের 6 জন গোলকিপার এসেছিল। তখন কে সুরজ সিং, সবাই একই ছিল আমাদের। আমার কাছে হচ্ছে আমাদের সবাই ইকুয়াল। সেখান থেকে আমার কারণ বলে একটা গোলকিপার ছিল, তাকে আমরা এবার নিতে পারিনি, কারণ সুরজ আলসাবিদ আমার সবচেয়ে আনফর্চুনেটলি আলসাবিদ বলে একটা ভালো গোলকিপার ছিল কেরালা ব্লাস্টারে। তাদের থার্ড গোলকিপারের প্রবলেম হয়ে যাওয়াতে তাদের ক্লাব ম্যানেজমেন্ট নিয়ে গিয়েছিল, সে আমাদের সঙ্গে ট্যুর করতে পারে। তারপর যাই হোক, আরও যারা ছিল, রোহিত আছে, আরও ছিল যারা যাচ্ছিল, প্রত্যেককে আমরা নিয়েছি। এবং তার মধ্যে থেকে যে বেস্ট যে 6-7 জন গোলকিপার এসেছে, তার মধ্যে থেকে বেস্ট আমরা তিনজনকে নিয়েছি। তার মধ্যে আরেকটা কথা বলি, আমার খুব খারাপ লাগছে যেটা বলতে, যে আমি বাঙালি, তো আমি তো ইন্ডিয়ার হয়ে কাজ করি। সত্যি আপনি বলবেন যে বাঙালিকে আর টানছে না, কিন্তু আমি বলবো যে দেশের সবাই, কিন্তু আমি বলবো একটা বাঙালি যদি গোলকিপার থাকতো আরও বেশি খুশি হতাম, কারণ যেহেতু আমি গোলরক্ষক করছি বাঙালি, সেই জন্য বাঙালি থাকলে বেশি খুশি হতাম। এই প্রশ্নটা হয়তো আমি আপনাকে করতামই, যে আপনি নিজে যেহেতু একজন বাঙালি, এর আগে আপনি মোহনবাগানের সঙ্গে যুক্ত ছিলেন, তো সেক্ষেত্রে এখন বাঙালি ফুটবলাররা যে উঠে আসছে না, বা যারা উঠে আসছে তাদের একটা খুব কঠিন লড়াই হচ্ছে, এটা সমস্যাটা কোথায় হচ্ছে, বা আপনার কি মনে হচ্ছে এই বিষয়ে? প্রথমেই বলবো যে আমাদের বাঙালি প্লেয়ার নেই, এটা ভুল কথা। কারণ সত্যি কথা বলতে গেলে এখন প্রত্যেকটা জায়গাতেই মানে কোচিং করতে গেলে সবচেয়ে বড় এডুকেশন, সেটা এখন কিন্তু ডিসিএফ প্রত্যেকটা কোচে, যারা এক্স প্লেয়ার ছিল, যারা নতুন ইচ্ছা আছে, যারা কোচিং করছে, এবং তারা কি করছে, লাইসেন্স করে এসে কোচিং করাচ্ছে, যার ফলে তারা যারা শিখছে, শেখার পরে তারা ছাত্রদেরকে দিচ্ছে, এবং প্রচুর ছাত্র আসছে। এবং ময়দানে গেলে আপনি সকালে দেখবেন যে প্রচুর ছাত্র ছিল। তা গত বছর আমি যখন কোর্টের দায়িত্ব নিয়েছিলাম, কিছুদিন করার পর আমি নেশা টিমে জয়েন করেছিলাম, বলে ছেড়ে দিয়েছিলাম। আমি দেখেছিলাম প্রচুর, আমার কাছেই প্রায় 6 ছেলে ছিল ট্রায়াল দেওয়ার জন্য। তো বাঙালি প্লেয়ার নেই, এটা ভুল কথা, প্রচুর বাঙালি প্লেয়ার আছে। কিন্তু আমার যেটা পার্সোনাল মন্তব্য, সেটা হচ্ছে যে আমরা তাকে ঠিক ধরতে পারছি না, মনে হয় যে কোথাও কোনো কারণে। কারণ এবছর ট্রায়ালে যে আমাদের যে আন্ডার 19 যে টিমটা তৈরি হচ্ছে, যে ট্রায়ালে আমাদের 2 জন প্লেয়ার ছিলেন, যে মোহনবাগানের মনে হয় তারা আসেনি। একজন মনে বাঙালি ছিলেন, একজন মনে নন প্লেয়ার আসেনি। তা দুঃখ যে কেন ছাড়ছে না, এত বলতে পারি যে ক্লাব ছাড়ছে না, ক্লাবের খেলা চলছে, সেটাও মানা যায়। কিন্তু আমার বক্তব্য হচ্ছে 30 জন প্লেয়ার থেকে কি 2টো প্লেয়ার কি ছাড়া যায় না ন্যাশনাল টিমের জন্য? কারণ ন্যাশনাল টিম যদি টপ লেভেলে যায়, তাহলে কিন্তু আমাদের ডোমেস্টিক ফুটবলে কিন্তু অটোমেটিক উপরে যাবে। কারণ আমি মনে করি ইন্ডিয়ান ফুটবলটাকে যদি উপরে নিতে হয়, ন্যাশনাল লেভেলকে উপরে যেতে হয়, তাহলে ডোমেস্টিক ফুটবল অটোমেটিকলি আগে যাবে।
এখন আপনি ভারতের জুনিয়র দলের হয়ে কাজ করছেন, ন্যাশনাল টিমের সঙ্গে রয়েছেন। এর আগে আমরা জানি আপনি নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, মোহনবাগানের মতো দলের সঙ্গে কাজ করেছেন। তো এই পূর্ব অভিজ্ঞতাটা এখন ন্যাশনাল টিমের হয়ে কাজ করার ক্ষেত্রে কতটা সাহায্য? আমি খালি জুনিয়র টিমে না, আমি সিনিয়র উইমেন্স টিমেও কাজ করছি। অলরেডি আমি দুবাইতে গেছিলাম লাস্ট মান্থে। এখন আবার আমি এফসি কাপের আমি উইমেন্স টিমের জন্য আমি কাল আজকেই চলে যাচ্ছি। তার সঙ্গে আমি আন্ডার 23 আবার মুসা ভাই কোচ হয়েছে, মুসা স্যারের সঙ্গে আমি আবার আন্ডার 23 যোগ করবো। এবং আমি ছেলে মেয়ে দুটোতেই কাজ করতে আমার মানে চেষ্টা করছি আমার যতটা পারি আমি যেটা শিখেছি তাদেরকে আরও দেওয়ার জন্য, যে পরিবর্তন দেওয়ার জন্য। এবং এভরিডে আই এম অলসো লার্নিং। আমার লার্নিং খুব ইম্পর্টেন্ট। এবং প্রত্যেকটা কোচের সঙ্গে কাজ করছি, আমি অটোমেটিকলি আরও কিছু শিখছি। আমরা যেটা দেখছি যে ইন্ডিয়ার যে জুনিয়র যে টিমগুলো রয়েছে, আন্ডার 17, আন্ডার 19, আন্ডার 20, এই টিমগুলো যতটা সাফল্য পাচ্ছে, কোথাও দেখা যাচ্ছে যে ন্যাশনাল সিনিয়র টিমটা একটু সাফল্যের থেকে দূরে রয়েছে। তো কোথাও সমস্যা হচ্ছে বলে মনে হচ্ছে এই টিমটার। দেখুন, আমি সিনিয়র টিমের যে রেজাল্ট, যদি আপনি বলেন যে রেজাল্ট এখন দেখতে, রেজাল্ট যেমন ধরুন লাস্ট ম্যাচ বাংলাদেশ সঙ্গে আমরা ড্র করেছি। দেখুন, একটা সময় যায় হয়তো কিছুটা ব্যাট প্যাচ যায়, আবার হয়তো আসবে। তবে আমাদের সিনিয়র টিমে তো মানালো স্যার আছেন, চেষ্টা করছেন। এবং মেয়েদের টিমেও মেয়েদের সিনিয়র লিগে চেষ্টা করছে। প্রত্যেকটা কোচই তাদের কাজ করছে। ভিভিয়ানো চ্যাম্পিয়ন করবে, এর আগেও ভিভিয়ানো 3টে সপ্তাহ জিতেছে। মুসাফের আন্ডার 23 এর আগেও কাজ করছে। প্রত্যেকটা লোকই কাজ করছে। কিন্তু আপনি যে আপনার কোশ্চেন অনুযায়ী যেটা আপনি যেটা বলেন যে কেন প্রবলেম হচ্ছে সিনিয়র লেভেলে, হচ্ছে কারণ আমার মনে হচ্ছে সেই প্রবলেমটা কেটে যাবে। কারণ জুনিয়ররা এত বেশি প্লেয়ার আসছে, যারা ধরুন সিনিয়ররা ছেড়ে যাচ্ছে। আপনি এটাও বলতে পারেন যে তারা ছেত্রী কেন, আমার ছেত্রীকে কেন ডাকা হলো। আপনার কোশ্চেন হয়তো নেক্সট কোশ্চেন থাকতে পারে, তো আমি সেটাই উত্তর দিয়ে দিই। হয়তো মানালো স্যার ভাবছি যে ওই জায়গাটা হয়তো পায়নি, কোনো জায়গাটা একটা জায়গায় ল্যাক হচ্ছে, সেই জন্য ওকে মনে ফিরিতে ছেত্রীকে। তবে আমি এটার মধ্যে কোনো খারাপ ভাবি না, কারণ দেশের জন্য যদি কিছু ভালো হয় তার জন্য নেওয়া হতেই পারে ছেত্রীকে। এবং আরও প্লেয়ার উঠে আসছে, একটি হয়তো একটা কিছুটা সময় ল্যাক যাচ্ছে, আর অটোমেটিকলি আবার আমার মনে ব্যাক করবে। আপনি নিজে একজন গোলরক্ষক, এখন অনেক গোলরক্ষককে তৈরি করছেন, আপনার হাতে তৈরি হচ্ছে। গুরপ্রীত সিং সান্ধুর পর ভারতীয় ফুটবলে এই মুহূর্তে যদি গোলরক্ষক হিসেবে আলোচিত নাম হয়ে থাকে সিনিয়র লেভেলে, তাহলে বিশাল কায়েত। তো সম্প্রতি ভারতের জাতীয় দলে ডাকও পেয়েছে। তো বিশাল কায়েতকে নিয়ে আপনি কতটা আশাবাদী? গুরপ্রীত যদি বলেন, অনেকে বলছে গুরপ্রীত শেষ হয়ে গেছে, কিন্তু কি জানেন, হ্যাঁ, গুরপ্রীত যে নরওয়ে থেকে ট্রেনিং করছে, এটা কিন্তু অনেকেই খবর রাখেন না। গুরপ্রীত কিন্তু অলরেডি বিদেশে গিয়ে ট্রেনিং করছে, সে আবার কামব্যাক করার জন্য। কারণ তার আমার মনে হচ্ছে তার একটা হার্টে লেগেছে, কারণ সে ন্যাশনাল টিম থেকে পায়নি। কিন্তু হ্যাঁ, জুনিয়ররা উঠে আসছে। বিশাল কায়েতকে আমরা দেখেছি গত 2-3 বছর ধরে। কারণ সে আমি ফার্স্ট টাইম ওকে চেন্নাইতে দেখেছিলাম, তারপরে কন্টিনিউ তাকে দেখছি। তার যে প্রত্যেকটা বছর যে খেলছে, মোহনবাগানকে চ্যাম্পিয়ন পিছনে তার বিশাল দাবিটা খালি গুরপ্রীত নয়, অমৃতদারও রয়েছে। এবং তার সঙ্গে আরেকটা কথা বলি, জুনিয়র কিন্তু প্রচুর গোলকিপার উঠে আসছে। আমি যদি কখনো সুযোগ পাই সিনিয়র গোলকিপিং ন্যাশনাল টিমের জন্য, আপনি দেখবেন যদি আমার কোচ যদি আমার সঙ্গে এগ্রি করে, দেখবেন পুরো হয়তো সিলেক্টও চেঞ্জ, অনেকেই চেঞ্জ হতে পারে যদি আমি মনে করি। এটা কিন্তু ডিপেন্ড করছে যে কোচ, হেড কোচ থাকবে, যার সঙ্গে কাজ করছি, তারও কিন্তু একটা বিশাল অবদান। কারণ তারা যদি জুনিয়রকে সুযোগ দেয়, তাহলে কিন্তু অনেক জুনিয়র আরও উঠে আসবে এবং অপেক্ষা করছে। আপনি দেখুন, আর কিছুদিন দেখুন, কিছু বছরের মধ্যে দেখুন অনেক জুনিয়র উঠে আসতে চলছে। একদম এই যে কথাটা আপনি বললেন যে প্রচুর জুনিয়ররা উঠে আসে, সেক্ষেত্রে পাশাপাশি যদি আমরা একটা জিনিসকে দেখি যে ইন্ডিয়া বিশ্বকাপ খেলার স্বপ্ন নিয়েই কিন্তু পুরো সেট আপটাকে রেডি করছে। তো সেক্ষেত্রে আপনি যেহেতু ন্যাশনাল টিমের সঙ্গে যুক্ত রয়েছেন, পরবর্তী লক্ষ্যটা কি রয়েছে? ওয়ার্ল্ড কাপ কে না চায়? ওয়ার্ল্ড কাপ সবাই চায়। ভারতবর্ষ যদি ওয়ার্ল্ড কাপ খেলে, এটা এর থেকে গর্বের কি আছে? আজকে আমরা আর্জেন্টিনা সাপোর্টার, কেউ ব্রাজিলের সাপোর্টার, কেউ পর্তুগালের সাপোর্টার, সবাই কিছু না কিছু সাপোর্টার আছে। কিন্তু এটাতে যদি আমাদের যখন আপনি দেখেছেন আন্ডার 17 যখন ওয়ার্ল্ড কাপ হলো, কি উন্মাদনা ছিল। খালি সারা কলকাতায় সারা ভারতবর্ষ ছিল একটা টিকিটের জন্য। ওই টাইমে আমি ন্যাশনাল টিমের স্কাউট ছিলাম, আমি দেখেছি যে কী বড় হাজার থাকে। তো ভারতবর্ষ যদি ওয়ার্ল্ড কাপ খেলে, এর থেকে বড় চালানো কিছু নেই। এবং কল্যাণ, আমাদের প্রেসিডেন্ট যে মিস্টার কল্যাণ চৌধুরী, উনি যে প্রজেক্টটা রেখেছেন ভিশন 2047, ভীষণ আশা রাখি তার মধ্যে হয়তো এটা কিছু হতে চলছে। দেখছি, আমাদের তো আশায় থাকবো, আমাদের বাঙালি সবসময় আশা থাকতে ভালোবাসি। একদমই। আমি শেষ একটা প্রশ্ন আপনার কাছে রাখবো যে আমরা যেটা দেখি যে ভারতে বিশেষত বা বাংলায় যদি বলি,
ক্লাব ফুটবল নিয়ে যে উন্মাদনাটা থাকে, ইস্ট বেঙ্গল মোহামেডান নিয়ে যে উন্মাদনাটা থাকে, কোথাও যেন ন্যাশনাল টিম নিয়ে সেই উন্মাদনাটা একটু কম। আমরা দেখি যখন যুব ভারতীতে মোহনবাগান বা ইস্ট বেঙ্গল অনুশীলন করে প্রচুর সমর্থকরা যায়, কিন্তু এই রাজাঘাটে সুনীল ছেত্রীর মতো ফুটবলার অনুশীলন করছে কিন্তু সমর্থকদের উপস্থিতি নেই তাদের উজ্জীবিত করার জন্য। এটা কি কোথাও ভারতীয় ফুটবলের জন্য একটা খারাপ দিক বলে মনে হয়? আপনার প্রথম নিজেই বলি, কটা লোক জানে ন্যাশনাল টিমে এখানে প্র্যাকটিস হচ্ছে। আমরা যারা কাজ করি, যারা আপনার সাংবাদিক আছেন, যারা ফুটবলের সঙ্গে যুক্ত আছেন, তারা জানেন। এটা নিয়ে তো প্রচার হওয়া উচিত, আমার মনে হয় ছোট্ট একটা প্রচার হওয়া উচিত, জানা উচিত যে এখানে ন্যাশনাল টিমে প্লে হচ্ছে। তো কিন্তু ইসবাম মোহাম্মদ কোথায় ট্রেনিং করছে সবাই জানে। কারণ আপনার বাড়িতে যদি দুজন লোক থাকেন, আপনি ধরুন মোহনবাগান হলে আপনার ড্যাডি তাহলে হচ্ছে ইসবাম সাপোর্টার, তোমার মা হচ্ছে মোহনবাগান সাপোর্টার, হতেই পারে। কিন্তু কথা হচ্ছে কি, তারা সবাই জানে আজকে কোথায় ট্রেনিং করছে, কী হচ্ছে, কারণ প্রত্যেকটা জিনিসের তাদের খবরাখবর হচ্ছে। এই ন্যাশনাল টিম যখন ট্রেনিং করছে, সেটা আমি বলবো আপনাদের মাধ্যমে আপনারাই যদি এটাকে জানান যে প্র্যাকটিস হচ্ছে, আপনারা জানান। আপনি খালি আপনাদের সাংবাদিকতা না, আপনাদের বন্ধু যারা আছে, আরও যারা স্পোর্টস করছে, তারা যদি সবাই মিলে যদি এটাকে প্রচার করে, আমার মনে হয় ভারতবর্ষ ফুটবলে আরও এগিয়ে যাবে। এবং প্রচার যখন ছেত্রী প্র্যাকটিস করছে কিংবা আমরা 23 যখন প্র্যাকটিস করবো, অনেক লোক এসে দেখবে, মানে এটাই ইন্সপিরেশন আমাদের জন্য। একদম, অনেক ধন্যবাদ এবং আপনার পরবর্তী অ্যাসাইনমেন্টের জন্য ওয়েল উইশ। আশা রাখবো আপনাদের হাত ধরে ভারতীয় ফুটবল আরও অনেকটাই। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে এবং দর্শককে আমার তরফ থেকে। ক্যামেরায় সায়ন দের সঙ্গে সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।